কাছে আসার আগে একবার কৌশিক অধিকারীর একটা রিয়াকশন এসছে আমাদের কাছে, তার উত্তরটা শুনে নেব। কৌশিক অধিকারীর উত্তর শুনবো, তারপর আসছি শঙ্কুদেবের কাছে। সম্প্রতি মিডিয়ায় দেখলাম পশ্চিমবঙ্গের একদল বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সঙ্গীতশিল্পী তারা সাংবাদিক সম্মেলন করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন, এবং গণতন্ত্র ও দেশ বাঁচাও কমিটি নামে একটি সংগঠন, সেই সংগঠনের নাম করে তারা প্রতিবাদ করেছেন। কিসের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন না, সেই সাংবাদিক সম্মেলনে কবি জয় গোস্বামী তিনি কবিতা বলেছেন বিলকিস বানোকে নিয়ে, তিনি কবিতা বলেছেন গুজরাট দাঙ্গা নিয়ে। কিন্তু মাননীয় জয় গোস্বামী, আপনি বাঙালির অত্যন্ত শ্রদ্ধার্জন, ভালোবাসার মানুষ, পুজো করে বাঙালি আপনাকে। একটা লাইন কবিতা কি সন্দেশখালীর মা বোনেদের নিয়ে আপনার বলা উচিত ছিল না? আপনি কি এক লাইন কবিতা সন্দেশখালীর মা বোনেদের নিয়ে বলতে পারতেন না? প্রতুলবাবু, আপনিও বাংলার মানুষের শ্রদ্ধার্জন, আপনি কি একটা লাইন গান সন্দেশখালীর মা বোনেদের নিয়ে গাইতে পারতেন না? যে আলু বেচো, ছোলা বেচো, বেচো মোটর দানা, বেচোনা বেচোনা কভু স্বপ্ন বেচোনা, গাইতে পারতেন না? গাননি। আসলে পশ্চিমবঙ্গে একজন শিল্পী, বুদ্ধিজীবী এবং এক শ্রেণীর মিডিয়া, যারা একটি গ্যাং হিসেবে এই অত্যাচারী শাসককে সমর্থন করছে, তৃণমূলকে সমর্থন করছে, যাদের বাড়িতে হয়তো প্রতি মাসে মাসোহারাটা পৌঁছে যায়। তাই ঠিক সময় করে এই শেষ দফা ভোটের সময় তারা একটি দোকান খুলেছেন, সেই দোকানটি হচ্ছে গণতন্ত্র দেশ বাঁচাও কমিটি। সরাসরি আসছি শঙ্কুদেব। দেখুন, পশ্চিমবাংলার বিশিষ্ট শ্রমজীবী রাজপুত্র চন্দর কথা থেকে আজকে আমি আমার রিয়াকশান দিতে চাই। ছেলে খুবই ভালো, শ্রমজীবী মানুষ তো, সহজ সরল মন, ওর পেঁচালো জিলেপির মতো বুদ্ধি নয়। তাই ও স্পষ্ট করে প্রথমেই বলে দিয়েছে যে বুদ্ধিজীবীরা, বাংলার তথাকথিত বুদ্ধিজীবীরা, আমায় মার্জনা করবেন, আমি সবাইকে বলছি না, যারা প্রতিবাদ করতে নেমেছেন তৃণমূলের হয়ে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে, তাদের ব্র্যান্ড আইডেন্টিটি রেখে, তাদের এইটুকু বুদ্ধি আছে বলে বিশিষ্ট শ্রমজীবী রাজপুত্র চন্দ্রের মতো তৃণমূলীরা স্বীকার করেছেন কোথায়, কখন, কিভাবে রিয়্যাক্ট করতে হয় তারা জানেন, তারা বোঝেন। আর বোঝেন বলেই তাদের কবিতায় অনেকের নাম আসে, কিন্তু সন্দেশখালীর অত্যাচারিত মেয়েদের নাম আসে না। তারা বোঝেন, তারা জানেন, তারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন। তাই কার্তিক মহারাজের মতো সাধুসন্ত, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনরা টার্গেটেড হলে তাদের কবিতায় প্রতিবাদ ঝরে পড়ে না। তারা জানেন, তারা বোঝেন যে কোনো বিশিষ্ট বঙ্গ সম্মান তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। তাই নিরলস সাহিত্য চর্চার জন্য নির্দিষ্ট করে কাউকে পুরস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া যায়, কিন্তু এটা প্রকাশ্যে দাঁড়িয়ে বলা যায় না যে রাজা তোর কাপড় কোথায়। বাংলায় বুদ্ধিজীবীরা আজ স্বাধীন নেই, তারা পরাধীন হয়েছেন। তাই বাধ্য হয়ে আপনি যখন বুদ্ধিজীবীর প্রসঙ্গ তোলেন, তখন প্রথমেই রাজপুত্র চন্দ্রদের মতো যারা শ্রমজীবী তৃণমূলী, তাদেরকে বুদ্ধিজীবীদের এক পক্ষে আখ্যায়িত করতে হয়, আইডেন্টিফাই করতে হয় যে তারা কোন শ্রেণীর বুদ্ধিজীবী। কারণ তারা জানেন কখন, কোথায়, কোন অবস্থায় মুখ খুলতে হয়। আজকে আমার খুব মনে পড়ে যাচ্ছে নির্বাচনের আগের দিন সুনন্দ সান্যালদের কথা। তারা একদিন রাস্তায় নেমেছিলেন, তারা প্রকাশ্যে দাঁড়িয়ে প্রথম বলেছিলেন যে বামপন্থীরা মানুষকে ভোট দিতে দিচ্ছেন না। তারা সল্টলেকের বাসিন্দা। আপনি যে উদাহরণ বারবার টেনে আনছেন, সেই সল্টলেকে এক বিশিষ্ট মানুষের হয়ে ভোট পড়ে গেছিল, তিনি আমাদের ছেড়ে চলে গেছিলেন প্রায় 1-2 বছর আগেই। তৃণমূলী লোকেরা গিয়ে ভোট দিয়ে এসেছিলেন। সেদিন কিন্তু সেই বুদ্ধিজীবীরা মুখ খুলেছিলেন বলে, সেই বুদ্ধিজীবীরা প্রতিবাদ করেছিলেন বলে বাংলায় কিন্তু পরিবর্তন এসেছিল। কিন্তু পরিবর্তন আসার সময় যিনি বলেছিলেন বদলা নয় বদল চাই,
তিনি বদলার পারদ এতটাই চড়িয়েছেন যে আজকে তার মুখে শুধুমাত্র বদলার ভাষাই শোনা যাচ্ছে, অথচ তার প্রতিবাদে কোনো বুদ্ধিজীবীকে আমরা একটা লাইনও প্রয়োগ করতে দেখতে পাচ্ছি না। আচ্ছা, সেসব বাদ দিন, সেসব নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু যেখানে রামকৃষ্ণ মিশন, যেখানে স্বামী বিবেকানন্দ আক্রান্ত হন, যেখানে তাদের সরাসরি ভাষা সন্ত্রাসের শিকার হতে হয়, যেখানে দেশের প্রধানমন্ত্রী তিনি যে কোনো দল করুন না কেন তার বিরুদ্ধে যে ধরনের রাজনৈতিক ভাষা সন্ত্রাস প্রয়োগ করা হয় তা নিয়ে অন্তত তারা মুখ খুলবেন। আচ্ছা, সেসব না বলুন, অন্তত এটুকু তো বলবেন যে বাংলায় গণতন্ত্র রক্ষিত হোক, অন্তত তারা এটুকু তো বলবেন যে ডায়মন্ড হারবার মডেলে মানুষ এখানে নির্দিষ্টভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। তাদের কবিতা সেখানে গিয়ে কেমন থেমে যায়, তখন আশপাশ থেকে শোনা যায়, মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি, এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 সিপিএমের সময় ছিল, তৃণমূল এনেছেন বুদ্ধিজীবীদের নতুন পার্ট 2 সংস্করণ। সেই বুদ্ধি অন্তত আমার মনে হয় যে রাজপুত্রের মতো তৃণমূলীয় শ্রমজীবী মানুষদের উথলে উথলে উঠবে, যাতে তারা নিয়ন্ত্রণ করতে পারবেন তারা কোন পক্ষের বুদ্ধিজীবী, জানতে পারবেন। আর যদি অন্য পক্ষের বুদ্ধিজীবী হন, যদি একটুখানি বুদ্ধি বেচে বা তার সংস্কৃতি বেচে সাংস্কৃতিক কাজকর্ম করে খান, তাহলে রুদ্রনীলের মতো অ্যাক্টারদের শুনতে হবে টালিগঞ্জে কাজ পাবে না ভাই, ভারতীয় জনতা পার্টি করো, তাই তোমার সমস্ত রকম কলা নৈপুণ্য যাই থাকুক না কেন তুমি যাতে করে না খেতে পারো তার ব্যবস্থা আমরা হাড়ে হাড়ে করে দেবো। এটাই বাস্তব অবস্থা, এটাই সত্যি। বাবাকে গিয়ে জিজ্ঞেস করো, তোমার বাবা রাজা চন্দ্র হয়েছেন, রাজ চক্রবর্তী হতে পারেননি, কাজ দাও না তোমরা। আশ্চর্য, আবার আশ্চর্য কি? বাবাকে ফোন করো, বাবাকে ফোন করো, তোমার বাবা রাজা চন্দ্রকে জিজ্ঞেস করো যে উনি রাজ চক্রবর্তী হতে পারেননি কেন, উনি এমএলএ হতে পারেননি কেন, ওনার ছবি সিনেমা হলে চলে না কেন, ওনার ছবি নামিয়ে দেওয়া হয় কেন? রাজ চক্রবর্তীর ছবি চলে, রাজা চন্দ্রর ছবি নামিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ করে উত্তরবঙ্গের ছবি নামিয়ে দিয়েছে, দক্ষিণবঙ্গের ছবি নামিয়ে দিয়েছে। ছবি করতে হয় না, শুধু তৃণমূল কংগ্রেস না করলে তোমার বাবাকে সিনেমা করে খেতে হবে না। থ্যাংক ইউ আপনাদের বক্তব্য এবং ঝগড়া শুনতে পেলাম, থ্যাংক ইউ সো মাচ। ঝগড়াটাই শুনতে পাই আসলে, ঝগড়াটাই শুনতে পাই আসলে, আসলে প্রতিবাদ শুনতে পাওয়া যায় না। এবারের কথা ছাড়ুন, গত পঞ্চায়েত ভোটে বাংলায় খুল্লাম খুল্লা সন্ত্রাস দেখেছে বাংলা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রাজপুত্র এবং সজ্ঞদেব, ঝগড়াটা শুনতে পেলাম, ঝগড়াটাই শুনতে পাই, আসল কথা শুনতে পাই না। প্লিজ পিসিআর একটু আমার কাছে এসো। বাংলায় খুল্লাম খুল্লা সন্ত্রাস দেখেছে বাংলা, 50টির বেশি প্রাণ ঝরে গেছে, মুড়ি মুড়কির মতো সেখানে বোমা পড়েছে, রাজ্যের গণতন্ত্র বিপন্ন হয়েছে, তারপরেও খুঁজে পাওয়া যায়নি কোনো বুদ্ধিজীবীদের। উল্টে পাল্টা শুনতে পাওয়া গেছে বেশি কথা বললে কাজ পাওয়া যাবে না। কিছুক্ষণ আগে রুদ্রনীল সেনের প্রসঙ্গ উঠল, সেই সময় কবিতায় প্রতিবাদ করেছিলেন রুদ্রনীল। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, অভিনেতা রুদ্রনীল ঘোষ, তিনি বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন, কবিতা লিখেছিলেন। শোনাবো একবার তিনি কি বলেছিলেন, এবং তার পাশাপাশি বাকি দুজন নেতা দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যরা তারাই বা কি বলেছিলেন, একবার শুনুন। পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রিয় শিল্পী, লেখক, কবি, বুদ্ধিজীবীদের নীরবতার উদ্দেশ্যে বুদ্ধিজীবী 2। তা মোমবাতি কই বুদ্ধিজীবী, মুখ তো এবার খুলুন। আরে মোমবাতি কই বুদ্ধিজীবী, মুখ তো এবার খুলুন। গণতন্ত্র উঠল চিতায়, এবার কিছু বলুন। লুঠের নাচন রক্ত হোলি দেখলো সারা বাংলা, মমতা ময়ীর কৃপা সবই, সভ্যতা আজ জংলা। পুলিশ দিয়ে ছাপ্পা হলো সিভিক নিয়ে খুন, পুলিশ দিয়ে ছাপ্পা হলো সিভিক নিয়ে খুন। বাহিনীকে সরিয়ে রাখা, আহা পিসির কত গুণ। আরে আপনি জানেন কেমন হলো লুঠের পঞ্চায়েত, আপনি জানেন কেমন হলো লুঠের পঞ্চায়েত, কেমন করে চষলো শাসক রক্ত জবার ক্ষেত। নির্বাচনের নির্যাতনে মানুষ অসহায়, অপরাধের দিঘির জলে ব্যালট ভেসে যায়। আমাদের তো এতগুলো কর্মী খুন হলো, গণধর্ষিতা হয়ে গেল 2021 সালে। আমি মাঝপথ থেকে কেটে বেরিয়ে এলাম, তাই আমি টিমকে অনুরোধ করবো যে প্লিজ একবার ওনাদের বক্তব্যগুলো শুনিয়ে দেওয়া হোক। তবে সেই বক্তব্যের আগে একটা খুব গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে নজর রাখছে এই মুহূর্তে। আগামীকাল ভোট, আমি কিছুক্ষণ আগে বললাম যে অদ্যই শেষ রজনী দেশে লোকসভা নির্বাচনের লাস্ট ফেজ, আর তার আগে এই মুহূর্তে ব্রেকিং নিউজ যে আমাদের কাছে আসছে বসিরহাট থেকে আসছে।
বসিরহাট লোকসভার মিনাখার কুলটি অঞ্চলে সেখানে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। বসিরহাট লোকসভার মিনাখার কুলটি অঞ্চলে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, এলাকার বাসিন্দাদের হুমকির পাশাপাশি মারধরেরও অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মারাত্মক অভিযোগ, ভোটের আগেই মিনাখা অঞ্চলে ধরনের হুমকির অভিযোগ সামনে আসছে। কি বলছেন তারা শোনাবো একবার। ভোট বন্ধ করতে এবার হুমকিও দিয়ে গিয়েছে যে আপনারা যদি ভোট দিতে যান 4 তারিখে পরে আপনার দেখে নেবো। তো সাধারণ জনগণ, তাহলে আমরা কেন ভোট দিতে পারবো না? আমরা সুস্থভাবে ভোটটা দিতে চাই। গোকুল সরদার আমাকে হঠাৎ ফোন করে খিস্তি খাবারি গালাগালি করে, তুই বাইরে বেরিয়ে আয়, তোর ব্যবস্থা হবে, হ্যান ত্যান নানান রকম কথাবার্তা বলছে। তারপরে আমার হচ্ছে কি আজ 2 মাস ধরে টর্চার চালাচ্ছে। সাধারণ মানুষ আমাদের ভোট দিতে যাওয়া বন্ধ করে দিয়েছে যে তোরা ভোটে যাবি না, ভোটের দিন যদি যাস তোদের ব্যবস্থা করে দেবো ভোটের পরে। ওখানে বসেছিল, একে ধরে মারধর, গেঞ্জি পাত্র ছিঁড়ে একটা খোঁড়া মানুষকে ধরে এইভাবে ওরা মেরেছে। মমতা ব্যানার্জির এমন কোনো নির্দেশ নেই যে এরকম ভয়ভীতি দেখাতে হবে। মমতা ব্যানার্জির এতগুলো প্রকল্প আছে, 67টা প্রকল্প, সেই প্রকল্প কে না সুবিধা পেয়েছে, তা সেই জন্যে আমাদের কোনো ভয়ভীতি দেখানোর কোনো ব্যাপারই নেই। তো ওসবগুলো সম্পূর্ণ মিথ্যে, এগুলো বিজেপির ঢপ নাটকবাজ, ওদের লোকজন নেই, ওরা কি করবে? অজস্র প্রকল্প চলছে, অজস্র ভাতা, শ্রী ভান্ডার চলছে, তাই এইসবের হুমকির প্রয়োজনীয়তা কি পড়ছে? খুব সংক্ষেপে একবার রিয়াকশন নিয়ে নেব। শঙ্করদেব হাত তুলছেন। শঙ্করদেব, কি বলবেন? মিনাখা অঞ্চল আপনি দীর্ঘদিন ধরে এখানে সংগঠনও দেখেছেন, কি বলবেন? সেখানে হুমকি দেওয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, কয়েক ঘন্টা আগে থেকে। শঙ্করদেব, হ্যাঁ দেখুন, আমি খুব নির্দিষ্ট করে একটা আপনাদের ডকুমেন্ট দেখাতে চাই, আমাদের হাতে এসে পৌঁছেছে। আপনারা দেখবেন সন্দেশখালীতে নির্বাচন আছে। এই সন্দেশখালীর চত্বরে গতকাল বিরোধী দলনেতা ইলেকশন কমিশনে জানানোর পরেও সমস্ত নামজাদা তৃণমূলের বড় বড় ক্যাডার এবং তারা বিভিন্ন কলেজে পার্ট টাইম করেন, তাদেরকে দায়িত্ব দিয়ে সেক্টর অফিসের চার্জ দেওয়া হয়েছে। এই তার হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের কপি। আর আমি একটা লাইন শুধু বলতে চাই, আগের বারে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে টার্গেট নামে একটা ছবি বানিয়েছিলেন রাজপুত্র বাবা রাজাচন্দ্র। ছবিটা তৃণমূল নামিয়ে দিয়েছিল কিনা জিজ্ঞেস করবেন, তারপর থেকে ওকে তৃণমূল করতে হয়। নাম বলবো কে নামিয়ে দিয়েছিলেন তৃণমূলের কোন নেতা? নাম বলবো? কোন অবিশ্বাসের পরিবেশ তৈরি ছিল? নাম বলবো? বুদ্ধিজীবী বলছেন, বাবাকে গিয়ে জিজ্ঞেস করবেন। ধরুন রাজাচন্দ্রকে ফোনে আর শুনুন, এই যে সন্দেশখালী, এরা শুধু সন্দেশখালীতে এমন করেছেন। শেষ করিনি, এক সেকেন্ড, ওই 10 থেকে হয়েছে, 10-এর পর আপনার বাবা তৃণমূল করেছে, 10 থেকে নামিয়ে দিয়েছে তৃণমূল। নাম বলবো? আমি অরিন্দম আচার্যের কাছে আসবো।